আসাদুজ্জামান খান কামাল এই নামটার সাথে কম বেশি আপনারা সবাই পরিচিত। তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের আমলে। তিনি গতকালকে ইন্ডিয়ান এক্সপ্রেসকে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেটারই আ খণ্ডিত অংশ আমরা একটু দেখে নেই, তারপরে বিস্তারিত আলোচনা করছি। বিবিসি এটাকে পরে নিউজে উঠায় নিয়ে আসছে। আমরা বিবিসির খবরটা পড়ি। খবরে বলা হচ্ছে এরকম, মানে রিপোর্টটা হয়েছে যে গোয়েন্দা ব্যর্থতা ছিল স্বীকার করলেন আসাদুজ্জামান খান কামাল। খবরে বলা হচ্ছে মুখ খুললেন আসাদুজ্জামান খান কামাল, স্বীকার করলেন গোয়েন্দা ব্যর্থতার কথা। কেন আওয়ামী লীগ সরকারের পতন আর ভবিষ্যতে কি করা উচিত সে ব্যাপারে বিস্তারিত জানালেন নিজের মতামত। আ এরকম বলা হচ্ছে আওয়ামী লীগ আমলে দাপুট স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন ৭ই আগস্ট বাড়ি ছাড়েন তিনি। ধারণা করা হয় বর্তমানে ভারতে অবস্থান করছেন। সেখানকার সংবাদদাতা ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে বিভিন্ন বিষয় উঠে এসেছে। আ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "ইচ্ছাকৃত হোক বা অন্যায়ভাবেই হোক বা অন্যভাবেই হোক, গোয়েন্দাদের বিশাল ব্যর্থতা ছিল। সেনাবাহিনীর বিশেষ একটি গোয়েন্দা ইউনিট ডিজিএফআই, যার বিস্তারিত হচ্ছে ডিরেক্টর জেনারেল ফোর্সেস ইন্টেলিজেন্স। আ তারা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে এবং কি পুলিশের গোয়েন্দা বিভাগও প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে। গোয়েন্দাদের রিপোর্টের সংক্ষেপে শুধু স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আসে।" আমরা মোটামুটি খবরটা একটু চোখ বুলিয়ে নিলাম। এবার একটু বিস্তারিত আলাপ করি। আসাদুজ্জামান খান কামালকে আমি চিনি আ ব্যক্তিগতভাবে না। আমি যখন আ আ ঢাকা পলিটেকনিকে পড়ি, পলিটেকনিকে পড়া অবস্থায় আ আমাদের ক্যাম্পাসে একদিন শুনলাম মন্ত্রী সাহেব আসবেন। তো আমি স্বাভাবিকভাবে একটু কৌতূহল হলো, দেখি মন্ত্রী সাহেবকে কেমন দেখা যায়। তো উনি আসলেন, বক্তব্য দিলেন। আমার শুরু থেকে উনাকে একটু আ হয়তো উনি অনেক ইন্টেলিজেন্ট বা ভদ্র, আমি জানি না। আ কিন্তু আমার কাছে ১ম থেকে উনাকে কেমন জানি ঘুম পাড়া মনে হতো। তো যাই হোক, এখন খবরের বিস্তারিত আসি। আসাদুজ্জামান খান কামাল কে কি বলেছেন সেটা আপনারা শুনলেন। এটা তো মানবেন যে আসলে গোয়েন্দাদের চরম ব্যর্থতা ছিল। অথবা উনি এটাও বলছেন যে ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক। মানে আমার কথা হচ্ছে যে, তার আগে আসি যে আসলে গণ অভ্যুত্থান নাকি সেনা অভ্যুত্থান, উনি এটা ২ টা নিয়ে একটা কথা বলেছেন। তো এটা তো স্বীকার করবেন যে আসলে জনগণ রাস্তায় নেমেছিল। এখন তারা প্রতারিত করে করুক আর করুক, জনগণ তো রাস্তায় নেমেছিল। এখন গণ অভ্যুত্থান, সেনা অভ্যুত্থান ২ টা ২ জিনিস। বাংলাদেশে গণ অভ্যুত্থান যেভাবে হোক ঘটেছে, জনরোষের শিকার হয়েছে সরকার, বিগত সরকার। সেটাকে স্বীকার করে এগোতে হবে আমাদের। এবং আমার কথা হচ্ছে যে গোয়েন্দারা চরমভাবে ব্যর্থ হলো অথবা সুযোগ নিল। সরকার তো এটা কি বুঝতে পারেননি? এতদিনে এসে কেন বুঝলেন? গোয়েন্দাদের ব্যর্থতা আপনারা তখন কেন ধরতে পারেননি? বা গোয়েন্দারা যে চালাকি করছে, আমি জানি না চালাকি করেছে কিনা, বা মোটামুটি তাদের তার ভাষায় অনেক কিছু সামনে হয়তো আসবে আরো। তো আমার প্রশ্নটা হচ্ছে যে গোয়েন্দারা যে এত কথা, মানে ব্যর্থ হলো বা আপনারা ব্যর্থ হলেন, আপনারা কাজ করতে পারেননি? নাকি আপনারা অতি আমলাতন্ত্রের কারণেই আপনাদের এই পতন? আপনারা গোয়েন্দাদের চালাতে পারেননি। এই ব্যর্থতা আপনাদেরকে স্বীকার করতে হবে। তার মানে গোয়েন্দারা আপনাদের কথা শোনেনি, আপনাদেরকে আর চায়নি। এই কথাটা আপনাদের স্বীকার করতে হবে। কারণ গোয়েন্দা, আমলাতন্ত্র এটা একটার সাথে আরেকটা পার্ট। বাংলাদেশে আসলে দুর্বল গণতন্ত্র ও নিম্নমানের রাজনীতি চলেছে ২০২৪ সালে ৫ আগস্ট পর্যন্ত। এরপরে শুরু হয় এন্টি বাংলাদেশ রাজনীতি। সেটা কেমন আমি ব্যাখ্যা করছি। মুজিববাদ কবর দেওয়ার আস্ফালন, আ কোন মতবাদের বিরুদ্ধে না, এটা বাংলাদেশের কনসেপ্টের বিরুদ্ধে আস্ফালন। আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে মুজিববাদ
কবর দেওয়া নিয়ে হাসনাত একটা কথা বলেছে। এরপরে নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন জিয়াবাদ বা মুজিববাদ দুটোকে বাতিল করতে হবে। আসলে কি জিয়াবাদ বা মুজিববাদ বলতে কি আসলে কোনো কনসেপ্ট আছে? এই উপমহাদেশে আমরা একটা কনসেপ্ট পাই সেটা হচ্ছে গান্ধীবাদ। বাংলাদেশে কি কোথাও কোনো বইতে বা কোথাও কি মুজিববাদ বা জিয়াবাদের কি কোনো দার্শনিক তত্ত্ব কি আপনারা পান? আমার তো মনে হয় না। আমি কোথাও বইতে কখনো এইবারের আগে আসলে এই শব্দগুলোর সাথে আমি পরিচিত ছিলাম না। যেমন যে কয়টা শব্দ আমি বলি পালংবাদ, মুজিববাদ, জিয়াবাদ, বস্তুবাদ এই শব্দগুলো বাংলাদেশের রাজনীতিতে এই ১ম। তো আমি যেটা বলব যে একমাত্র গান্ধীবাদই ভারতীয় উপমহাদেশে বা এখন তো আমরা বাংলাদেশ। তো টোটাল এই উপমহাদেশে আসলে মুজিববাদ, জিয়াবাদ বলে কোনো শব্দ নেই। একটা শব্দ ছিল সেটা গান্ধীবাদ এবং জিন্নাবাদেরও কোনো শব্দ নেই। তো ভারতীয় উপমহাদেশে গান্ধীবাদ বলতে সত্যিকার মতবাদ থাকলেও বাকিগুলো আলাদা মতবাদ হিসেবে দাঁড় করানোর মতো কিছু নেই। আরেকটা জিনিস আমি স্মরণ করিয়ে দেই যে, এই যে এখন যে বঙ্গবন্ধু এভিনিউ এই নামটা ছিল কিন্তু আসলে জিন্না এভিনিউ। আপনারা যারা ইতিহাস ঘাঁটেন তারা জেনে দেখবেন যে জিন্না এভিনিউ নামটাকে বদল করে আসলে বঙ্গবন্ধু এভিনিউ নামকরণ করা হয়। এখন আসলে অনেক কথা আসে তার মধ্যে একটা কথা বলি, জিন্নাকে নিজেদের বাপ যারা দাবি করছেন, জিন্না যাদের বাপ এটা ভেবে যারা গর্ব করছেন, এই রাজনৈতিক পজিশনের লোকজন ৫ আগস্ট সরকারের পতনকে বিপ্লব নাম দিতে চেয়েছে। আসলে এটা বিপ্লব না, একটা সরকারের একটা গণ-অভ্যুত্থান। একটা গণ-অভ্যুত্থান পাল্টালে একটা সরকার পাল্টায়। আসলে কি সিস্টেম পাল্টায়? সিস্টেম পাল্টাতে সময় লাগে। যে ছাত্র জনতার কথা বলা হয় অন্তত বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হচ্ছে সেই জিন্না এভিনিউ ফিরে আনার আকাশ কুসুম স্বপ্ন দেখা জেনারেশন কিনা আমি জানি না। তবে সবাই না, আমি চাইবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জুলাই অভ্যুত্থানের যে মানে একটা যে তারুণ্যের যে একটা জোয়ার সেটা অব্যাহত থাকুক। এই যে একটা কথা বলা হচ্ছে যে আমাদেরকে ঠকানো হচ্ছে বা আন্দোলনের সঠিক মোটিভ এটা থেকে তারা বের হয়ে আসুক। ছাত্র সমন্বয় থেকে শুরু করে যারা সরকারে আছে আমরা চাইবো তারুণ্যের এই জোয়ার ধরে রাখুক। রাজনৈতিক দলগুলো ভুল করতে পারে, ব্যক্তি ভুল করতে পারে। কিন্তু দল হিসাবে রাজনীতি নিষিদ্ধ করা যাবে না। তো আমরা সেই পুরনো জিন্না জেনারেশন চাই না, মুজিববাদও নাই, জিয়াবাদও নাই। বাংলাদেশ আসাদুজ্জামান খান কামাল সঠিক বলেছেন না কি আ ভুল বলেছেন সেটা সময়ই বলে দেবে। কিছু, কিছু কথা তার রাইট, কিছু, কিছু কথা বাদ দিতে হবে। আমরা আগামী পর্বে অন্য বিষয় নিয়ে আবার আলাপ করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন।